নমস্কার, আমাদের বিশেষ অনুষ্ঠান তক্কযুক্তি গপ্পে আরো একবার আপনাদের স্বাগত জানাই। একদিকে এই কোভিড পরিস্থিতি চলছে, অন্যদিকে আসছে কিছুদিন বাদেই কিন্তু এডিসি নির্বাচন। যদিও নির্বাচন দপ্তর থেকে এখনো পর্যন্ত নির্দেশিকা সেক্ষেত্রে জারি হয়নি, কিন্তু পাহাড়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল সেখানে কিন্তু তাদের কর্মসূচি ইতিমধ্যেই প্রতিপালন করছে, কেউ কম কেউ বেশি, কিন্তু পাহাড়ে কিন্তু এই ভোটের উত্তাপ চড়তে শুরু করেছে। তাই নিয়ে আমাদের আজকের এই আলোচনায় কোভিড পরিস্থিতিতে এডিসি নির্বাচনের প্রস্তুতি। আমাদের সঙ্গে অতিথি যিনি রয়েছেন শুরুতেই পরিচয় করিয়ে দিই, মনিহার দেববর্মা, বিজেপি স্টেট সেক্রেটারি। আপনাকে নিউজ ভ্যানগার্ডে স্বাগত জানাই। এবং আছেন আপনারা। আমি শুরুতেই দিদি যেটা জানতে চাইব যে কোভিড পরিস্থিতি চলছে, শহরের চিত্রটা আকছার আমাদের যেমন চোখে পড়ছে, বিশেষ করে পাহাড়ের ভেতরকার যে ছবিটা সেটা এই মুহূর্তে কেমন রয়েছে? আজকের দিনে দাঁড়িয়ে আমাদের শহরের তুলনায় গ্রামে গঞ্জে খুবই কম বলতে পারি। কারণ আমরা গ্রামে গঞ্জে একটু জায়গা বড়, আমরা সামাজিক দূরত্ব তো একটু বজায় রাখি। আর আপনারা যদি কোনো সময় গ্রামে যান তাহলে আপনারা দেখতে পারবেন, যেমন গ্রামে ঢুকতে, যে কোনো পাড়াতে ঢুকতে অনেক দূর থেকে মানে লকডাউন এইভাবে একটা গেট লাগানো থাকে, নিজস্ব লকডাউন গ্রামের। সেই খান থেকে গেটের মধ্যে এক বালতি জল, মগ এবং সাবান দিয়ে রাখতে হয়। সেখান থেকে হাত পা ধুয়ে ভিতরে যে কোনো গ্রামে ঢুকতে হয়। যেমন আমরা বিভিন্ন জায়গাতে আমরা যাই অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিংবা যে কোনো ছোটখাটো একটা আলোচনার জন্য যদি আমরা গ্রামে যাই, সেই সময় আমরা সেভাবে যেতে হয়। আর আমাদের জনজাতিদের একটা প্রথা আছে, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে ছোটবেলায় আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যদি আত্মীয় স্বজনের বাড়িতেও বেড়াতে যাই, তাহলে প্রথমেই বাড়িতে ঢুকার আগে হাত পা ধুয়ে ঘরে ঢুকতে হয়। সেটা আমাদের জনজাতিদের একটা প্রথা আছে। সেই জন্য আজকের পরিস্থিতিতে, কোভিডের পরিস্থিতিতে আমাদের আরো সচেতন, কারণ এই প্রথাটা আমরা আগের থেকেই ছিল জনজাতিদের। এখন যেমন কোভিডের জন্য সবাই করেছে, হাত পা ধুতে হয় সাবান দিয়ে কিংবা স্যানিটাইজার করতে হয়। এখন গ্রামে গঞ্জে স্যানিটাইজার এখন সবাই কিনেছে, প্রথমের দিকে ছিল না, কিন্তু সাবান দিয়ে সবাই পরিষ্কার করে ঘরে ঢুকে। কিন্তু মাস্ক আগে ছিল না, প্রথম তো মাস্ক ছিল না, কিন্তু আমাদের জনজাতিদের রিসা কিংবা গামছা দিয়ে আমরা ডাকি, কেউ ওর সঙ্গে কথা বলতে হয়, কোনোখানে যেতে হয়, তাহলে এইভাবে আমরা প্রথাটা মেনেই, আমরা নিয়মটা মেনেই চলি। সেই জন্য এখন অবধি গ্রামে সেই করোনার পজিটিভ খুবই কম দেখা যায়। এখানে কিন্তু আরেকটা বিষয় যেটা উঠে আসছে যে বিভিন্ন এলাকায় যখন এই টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, কিছু কিছু গ্রামে এখনো মানুষ কিন্তু বাধা সৃষ্টি করছেন। এখন হয়তো অনেকটা কমেছে, সেই ক্ষেত্রে তাদের সচেতন করতে গিয়ে সরকার যে ভূমিকাগুলো নিয়েছে তাতে কি আপনি সন্তুষ্ট? ঠিক আছে, মানে সরকার সচেতন করার জন্য ভূমিকা নিয়েছে, কিন্তু ওই জায়গাতে আমি একটা কথা বলবো, কিছু বিরোধী রাজনৈতিক দল সেখানে সরকারকে কালিমাপিত করার জন্য কিছু গুজব ছড়িয়েছে যে যারা করোনা হয়নি তাদেরকেও করোনা বানানোর জন্য ডক্টরদের হাতে এমন মেশিন আছে যে একজনের করোনার যেটা ইউজ করে, সেই যে জিনিসটাকে দিয়ে আরেকজনকে ইউজ করে আপনার কাছেও করোনা সরিয়ে দেয়। এইভাবে গুজব সরিয়ে আমাদের জনজাতিরা তো একটু কম বুঝে, তো সেই জন্য হঠাৎ করে এইভাবে প্রথমে আমরাও দেখেছিলাম বিভিন্ন জায়গাতে যে এইভাবে মানে বাধা সৃষ্টি হয়েছিল, কিন্তু এখন হয়নি। এখন গ্রামে গঞ্জে সবখানি টেস্ট চলছে এবং হয়েও গেছে। আমি যদি শরিক দলের কথা বাদ দিই, এই জায়গাটাকে আটকাতে আপনারা দলীয়ভাবে কতটা সমর্থ হয়েছেন? নিজেরা উদ্যোগ নিয়ে এই জায়গায় সচেতনতা বা এই ধরনের কর্মসূচি কতটা নিয়েছেন?
আমরা দেখুন, আপনারা যেহেতু আজকালের আমরা সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা কেউ আপনাদেরকে দেখে নিতে না পারলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমরা প্রচার করছি। বিভিন্ন জায়গাতে গেলে আমরা সচেতনমূলক কাজ, যেমন আমরা মাস্ক বিতরণ করি, স্যানিটাইজার বিতরণ করি। আজকেও আমি করে এসেছি একটা ভিলেজে, তো আগামী দিনেও আমাদের জারি থাকবে। এইভাবে আমরা প্রত্যেক জায়গাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান এবং বিভিন্ন খাদ্য সামগ্রী এই লকডাউনের মধ্যে আমরা করেছি। সেই জন্য আমরা দলের মধ্যে যথেষ্ট সচেতন। বিশেষ করে আমরা এখন জনজাতি যারা কার্যকর্তা রয়েছে, আমরা কেউ বসে থাকিনি। সবাই তো যার যার যেখানে দায়িত্ব দিয়েছেন, সবাই যার যার দায়িত্ব স্থানে গিয়ে কাজ করছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে এই অভিযোগগুলো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে উঠছে যে এনারা সচেতনতা কর্মসূচিতেই যান আর ত্রাণবিলিতেই যান, সেখানে দৈহিক দূরত্বের বিষয়টা মানা হচ্ছে না, এবং শাসক দলও সেখানে এক্সাম্পল হয়ে উঠতে পারছে না। না, এটা আমরা সচেতন হই, কারণ আমরা যদি দৈহিক দূরত্ব এটা মোবাইলের মাধ্যমে কোনো সময় তো দূরে, যেটা দূরে এটারও কাছে করতে পারে। আমরা কিন্তু যে জায়গাতে আমরা ঠিকভাবে ছবি তুলি, এখানে তো দৈহিক দূরত্ব দূরেই থাকে, সবসময় দূরে থাকে। আজকাল সোশ্যাল মিডিয়ার একজনকে একজনের সামনে করতে পারে, কাছেও করতে পারে। এখন জানি না, আমার চোখের সামনে যতটুকু আমি প্রোগ্রাম করেছি সবখানে তো আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই আমরা কাজ করেছি। আমি এডিসি নির্বাচনের বিষয়গুলো নিয়ে যদি ঢুকতে চাই, আপনাদের প্রচার বা কর্মসূচি কেমন চলছে এখন? দেখুন, আমাদের এডিসি ইলেকশনকে সামনে রেখে ও হোক বা ইলেকশন না হলেও আমাদের বিজেপির কার্যকর্তা, বিজেপি সবসময় কাজের মাধ্যমে কার্যকর্তাকে রাখে। যেমন প্রত্যেক কার্যকর্তাকে কোনো না কোনো জায়গাতে একটা দায়িত্ব দিয়ে থাকে। কারণ আমিও আজ অব্দি একটা দিনও ঘরে বসে থাকতে পারিনি, একটা না একটা কাজ করতে হয়। সবসময় আমরা জনজাতি এলাকাতে কাজ করি, বিভিন্ন প্রচারমূলক, যেমন আমাদের রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজগুলা, সেগুলি আমরা প্রচার করি গ্রামে গঞ্জে গিয়ে। আর সেই প্রচারগুলি আজকে আমরা সুফল পেয়েছি। আজকে আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের দলে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান করেছে, কোন জায়গাতে বেশি, কোন জায়গাতে কম। কিন্তু সবসময় এখন যেহেতু করোনা মহামারীর সময় আমরা বেশি সংখ্যক না করি, জয়নিং প্রোগ্রামটা আমরা কম কম করি, সবসময় করছি। এই জায়গাটাতে বিরোধীরা একটা অভিযোগ করছেন যে আপনারা আপনাদের কর্মসূচি করছেন কিন্তু বিরোধীরা করতে পারছেন না, যখনই যাচ্ছেন আপনারা এই করোনার ছুতো হয়ে ওদের বাধা সৃষ্টি করছেন। আমরা কোনোদিন বাধা করিনি, ওরা কিন্তু লোক পাচ্ছেন না, ওনাদের সঙ্গে কেউ জয়েনিং করতে চাইছেন না বলেই তো ওরা প্রোগ্রাম করতে পারছেন না। আমরা তো সব সময় আমি একা, যদি আমার আজকে দিনের 3টা প্রোগ্রামে জয়েনিং মানে যাওয়ার জন্য ইনভাইট করেছে, কিন্তু আমি 3টা প্রোগ্রামে যেতে পারিনি। তো ওদেরকেও যদি ওনাদেরকে যদি ওনাদের রাজনীতি দলকে যদি কেউ ভালোবাসে, ওনাদের সঙ্গে যদি জয়েনিং করতে চাই, ওনারা যেতে পারবো না কিসের জন্য? আমরা তো কোনোদিন বাধা করিনি, আমি তো দেখেছি গ্রামে গঞ্জে কোনোদিন বাধা করিনি। মানে আপনি বলছেন তারা লোকই পাচ্ছে না, তাই লোকই পাচ্ছে না, কারণ সব বিজেপি মুখী হয়ে গেছে, বিজেপি হয়ে গেছে সবাই। যদি বিজেপি না হতো পাহাড়ে, তাহলে আমরা 18টা সিট কেন কিভাবে এলো? সে তো শরীর রয়েছে তার সঙ্গে। না না, শরীর দল, আর তাহলে তো একটা কথা বলতে হয়, শরিক দল তো আছে, ঠিক আছে, কিন্তু লোকসভা নির্বাচনে আপনারা যদি হিসাব করে দেখেন শরিক দল কত পেয়েছে, আমরা কত পেয়েছি। সে সময় তো আমরা আলাদা আলাদা কন্টেস্ট করেছি। তখন যেভাবে আলাদা আলাদা কন্টেস্ট করছেন, এবারকার চিত্রটা কি হবে সেটা আমি বলতে পারবো না, আমাদের দল বলবে কি হবে। এখনো আমি কিছু বলতে পারবো না, হাইকমান্ড আছে, আমাদের দলের যারা দায়িত্ব আছেন তারা। আপনার যে দল, আমি যদি আপনার দলটার দিকে তাকাই, এই বিগত 2-2.5 বছরে পাহাড়ে ভিত কতটা মজবুত হয়েছে? যথেষ্ট মজবুত হয়েছে, কারণ পাহাড়ে এখন বিজেপি ছাড়া আর বিকল্প কিছুই চায় না। কারণ আমাদের জনজাতিরা বিভিন্ন রাজনৈতিক দল করেছে, সবাই করেছে,
কিন্তু কোন রাজনৈতিক দলের অস্তিত্ব নেই এবং জনজাতিদের কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি, শুধু মুখের কথা বলে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। আজকে 28 মাসের আমাদের সরকার, বিজেপি সরকার, এই 28 মাসে জনজাতিদের জন্য কি কি করেছে আমরা দেখেছি, এটা সবাই জানে। জনজাতিদের উন্নয়নের জন্য কি কি করেছে এবং আগামী দিনে 5 বছরও হয়নি, আরো করবে। 28 মাসে অত করেছে। না, আপনি যে বলছেন আপনারা শক্তিশালী হচ্ছেন, তাই জন্যই কি শরিক দলের সঙ্গে মাঝে মাঝে বিরোধ বাড়ছে? না না, এটা যে ধীরে ধীরে নির্ভরশীলতা কমে যাচ্ছে, এখন এনারাই স্বাধীনভাবে সেখানে চলে যাচ্ছেন, বিরোধগুলোর এটাও কি একটা কারণ হতে পারে? না না, এটা কোনোদিন হতে পারে না। শরিক দল আছে, ওনাদের রাজনৈতিক দল, ওরা কাজ করছে। আমরা আলাদা রাজনৈতিক দল, শরিক হতে পারে, যে কোনো দলের সঙ্গে শরিক হতে পারে, কিন্তু রাজনৈতিক দল তো আলাদা আলাদা। আমাদের কাজ আমরা করছি, ওদের কাজ ওরা করছে। কারণ আমরা কার্যকর্তার পার্টি, ভারতীয় জনতা পার্টি, আমরা সবসময় কার্যের মাধ্যমে আমরা পরিচয় পাই। বামেরা অভিযোগ করছেন যে গ্রামের অবস্থা ভালো নয়, রাস্তাঘাট থেকে শুরু করে খাদ্য, পানীয় জল কোনো কিছুই করেনি সরকার, এই অভিযোগ তুলছেন। বামের যারা বাম সংগঠন করে 35 বছর এই রাজ্যে শাসন চালাচ্ছেন, আমি বলতে চাই 35 বছরের আমার নিজের গ্রাম এখন পর্যন্ত গাড়ি ঢুকতে পারে না। এখন পর্যন্ত বৃষ্টি আসলেই মানে ব্রিজ সোলিং হয় না, শুধু কাঁচা সোলিং। এটাও গ্রামে নিজেরাই কাজ করে। কারণ আমি বিরোধী রাজনীতি করি, সেই জন্য আমার গ্রামের রাস্তা ঠিক করে না। তাহলে ওরা যদি এই কথা বলতে চায়, আমরা 2.5 বছরের 35 বছরের ওরা যা করেনি আমরা 2.5 বছরে করেছি। ইদানিং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গাতে ব্রিজ সোলিং হচ্ছে। যদি ওরা কাজ করতেন তাহলে আমরা এইগুলো কাজ করতে হতো না। আজকে সেটা আমরা সিসি করতে হতো। ওরা ব্রিজ সোলিং করেছে, আমরা এখানে সিসি করতে হতো রাস্তাটা, কিন্তু ওরা ব্রিজ সোলিংও করে নাই, সিসিও করে নাই। তাহলে আমরাই তো সবকিছু করতে হবে। 2.5 মাসে আমরা কি করব? 2.5 মাসের ভগবানও তো অত তাড়াতাড়ি কিচ্ছু করতে পারে না। না, কিন্তু তাহলে এখন তো সরকারটার তো অর্ধেক বয়স হয়ে গেছে, 2.5 বছর তো পেরিয়ে গেছে, এখন মানুষের কাছে কোনগুলো নিয়ে যাবেন? ভোটের মূল ইস্যু কি হবে? আমাদের ইস্যু অনেক আছে। কারণ এই 2020 সঙ্গে সঙ্গেই আমাদের মহামারী করোনা ভাইরাস হয়ে গেছে। তো আপনারা সবাই জানেন অফিসে আদালতে কিভাবে কাজ করব, কারণ সবাই এই বইয়ে অফিসের লোকজন আসে না, কারণ অনেকে করোনা পজিটিভ, অনেক এমএলএরা, মিনিস্টাররা কিংবা অনেকে যারা অফিসের কর্মচারীরা করোনা পজিটিভ হয়ে যায়। তো তাহলে অফিস তো বন্ধ রাখতেই হয়, কিংবা অফিসের লোকজন কম আছে, তাহলে কাজ তো একটু দেরি হবেই। তো সেটা তো সারা ত্রিপুরাবাসী, সারা বিশ্বই জানে। সেই কারণে আমাদের কাজ একটু ঢিলা হয়ে গেছে। যদি করোনা না হতো তাহলে আমাদের কাজ পুরো হয়েই যেত। সেটা নিয়ে তো আমরা যেতে পারি। আমাদের যেভাবে কাজ হচ্ছে এই করোনা মহামারীতে, যেভাবে আমরা উন্নয়নমূলক এবং সেবামূলক কাজ করেছি, আমরা যেমন যারা গরিব জনজাতি ভাই বোনদের গিয়ে আমরা ত্রাণ বিতরণ করছি, এমন কোন একটা গ্রাম নেই আমরা ত্রাণ বিতরণ করিনি। আমি নিজেও করেছি অনেক জায়গাতে, আমাদের কোনো কার্যকর্তা বাদ নেই যে ত্রাণ বিতরণ করিনি। তাহলে সেটা দিয়ে তো আমরা প্রচার, সেই প্রচারের মাধ্যমে তো আজকে দলে দলে যোগদান করেছেন প্রতিদিন প্রতিনিয়ত আমাদের দলে। না, এটা তো অনেকে এটাও বলছেন যে যে দল ক্ষমতায় থাকে, এটা আমরা বামেদের সময় দেখেছি, দলে দলে এসে বামেদের এখানে যোগ দিয়েছেন, প্রত্যেক দিনই দল বদলের লিস্ট দিয়েছেন, কিন্তু ভোটের ফলাফলে তো উল্টো দেখেছি। তা আপনারা দেখেন এডিসি ইলেকশনে ভোটের ফলাফল দেখবেন কতটুকু আমাদের দলে আমরা সরকার গঠন করতে পারবো কিনা পারবেন না। আমি তো বিশ্বাস করি এডিসিতে আমরা নিশ্চয়ই সরকার গঠন করতে পারবো। কারণ জনজাতিরা কোনোদিন যেখানে যে সময় যে দলকে ভালোবাসি, কারণ বিজেপিকে ভালোবাসি। আজকে আগে প্রথমে 20 থেকে বিধানসভাতে গণতে হতো, এখন 1 থেকে গণতে হয়েছে।
তো এইবার আমরা 28টা সিট আছে এডিসিতে, 28টার মধ্যে আমি তো বিশ্বাস করি 28টাই আমরা পেয়ে যাব, কারণ আমাদের শক্ত বিট হয়ে গেছে গ্রামে গঞ্জে। মানুষের তো প্রত্যাশা অনেক বেশি ছিল, এখন কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছেন পাহাড়ে মানুষের? শক্তিটা কোন জায়গায়? মানুষ কেন আপনাদেরকেই ভোটটা দেবে সেখানে? আমাদেরকেই ভোট দেবে কারণ আমাদের বিজেপি পার্টি এবং আমাদের সরকার, বিপ্লব দেব সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার যেভাবে জনজাতিদের জন্য প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রকল্প বের করেছে, সেই প্রকল্পের মাধ্যমে আমাদের জনজাতিরা অনেক উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে, আগামী দিনেও হবে। সেই কারণে বিশ্বাস করেছে, যেমন আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে একটা এয়ারপোর্ট হয়েছে এত বছর দীর্ঘ প্রতীক্ষার পর, সেটা বিশ্বাস করে আমাদের রাজ্যের জনজাতিরা। এবং আমাদের যে ককবরক বাসায় আমাদের পাহাড়ের নাম কিংবা গ্রামের নাম, যেমন বর্মরা পাহাড়ের নাম, আগে বর্মরা বলতাম আমরা সবাই, এখন হাতাই কতর হয়ে গেছে। এইভাবে আমাদের গ্রামের নামগুলোও আস্তে আস্তে সবগুলা পরিবর্তন হয়ে যাবে, সেটা বিশ্বাস করে। এবং আমাদের জনজাতিরা বিশেষ করে বিশ্বাস করে যে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের এমপি, পূর্ব ত্রিপুরা আসনের এমপি, ওরা আমাদের জনজাতির সমাজপতিদেরকে নিয়ে যে মিটিং করেছিল, মিটিং করে ওদেরকে সম্মান দিয়েছে যে মাসিক 2000 টাকা ভাতা। কোন সরকার, কোন রাজনৈতিক দল এভাবে পদক্ষেপ নেয়নি। সেই জন্য আমাদের জনজাতিরা বিশেষ করে বিশ্বাস এবং সম্মান পেয়েছে এই দলটাকে। না, অনেকে তো এই কথাটাও বলছেন যে যেই লক্ষ্য নিয়ে আপনাদেরকে আনা, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান, সেই জায়গাগুলোতে আপনারা খুব ভালো কাজ করতে পারেননি, এই অভিযোগগুলো তুলছেন। এবং ভোটে নিশ্চিতভাবেই তারা এগুলোকে ইস্যুও করবেন, এগুলোর জবাবটা কি করে দেবেন? শিক্ষা এখন তো লকডাউনের মধ্যে কোনো স্কুলই চলে না, সব অনলাইনের মাধ্যমে। সে তো কিছুদিনের বিষয়, কিন্তু মাঝে তো একটা লম্বা সময়ও পেয়েছেন আপনারা। মাঝে শিক্ষার দিকে যদি বলতে চাই, তাহলে আমাদের 20টি ইংলিশ বেসরকারি স্কুলকে ইংলিশ মিডিয়াম করিয়েছে সরকারিভাবে, সেটা কোনো সরকার করেনি। এখন এডিসিতে আমাদের এখনো গভর্নমেন্ট নেই, বিশেষ করে জনজাতিদের পাওনা কোথায় থেকে? ভিলেজ কমিটির থেকে, ভিলেজ কমিটির থেকে সাবজোনাল, সাবজোনাল থেকে জোনাল, জোনাল থেকে না মেন অ্যাডমিনিস্ট্রেশনে যায়। তাহলে জনজাতিদের ওখান থেকে পাও না, তো সেটা তো এখন আমাদের হাতে নেই, সেটা তো এখন রাজ্যপালের হাতে নিয়ে শেষ হয়ে গেছে। সেটা তো বিশ্বাস করে সবাই জানে জনজাতিরা এত বোকা নয়, সেগুলোও এখন জনজাতিরা বুঝছে। আমাদের সরকার আসলে আমরা সবগুলো পূরণ হয়ে যাবে, সেটা বুঝছে আমাদের জনজাতিরা। আগে যাদের হাতে ক্ষমতা ছিল তারা বলছেন ঠিকঠাক মতো ফান্ড পায়নি, পয়সা পায়নি, তাই কাজ করতে পারেনি। ফান্ড পাইনি, ফান্ড যদি আমি বলি তাহলে ওরা তো কাজ না করে ফান্ড ফিরে যায় দিল্লিতে, ওরা অ্যাডজাস্টমেন্ট দেখাইতে পারেনি, ওরা কাজ করতে ইচ্ছা নেই। সেই জন্য আমরা দেখেছি গ্রামে গঞ্জে স্কুলের হাল, মাস্টার নেই, টিচার নেই, সময় মতো বই পৌঁছায়নি। ওই সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ফেলে রাখা হয় বইগুলা। সেই জন্য জনজাতিরা বিশ্বাস করে না, বাম সরকারকে বিশ্বাস না করে, সিপিএম কে বিশ্বাস না করে এই বিজেপিকে বিশ্বাস করে। আজকে বিজেপি দলে কে 18টা সিট নিয়ে এসেছিল, এখন বিজেপি দল সেটা আস্তে আস্তে পূরণ করছে জনজাতিদের আশা আকাঙ্ক্ষা। তারা তো উল্টো প্রচার করছেন যে আমরা যে বিশ্বাসটা করছিলাম আমাদের বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, স্বপ্ন দেখেছিলাম ভুল দেখেছি, এই প্রচারও তো করছে। বিরোধীরা প্রচার করবে, কিন্তু করলে কি হবে? জনগণ তো গেছে না, জনগণ তো ওদের সঙ্গে কোনোদিন আমি দেখিনি যে বিজেপি ছেড়ে সিপিএম এ আজকে যোগদান করছে, কোনোদিন তো দেখিনি। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করেছে, সেটাই দেখেছি ডেলি, প্রতিদিন প্রতিনিয়ত।
শুধু প্রচার করলে তো হবে না, ওদের তো 35 বছরটা সবাই দেখেছে। 35 বছরে যারা শিশু জন্ম হয়েছে উনিও মোটামুটি এস ওভারের পথে, চাকরি পায়নি, কোনো কর্মসংস্থান পায়নি। তাহলে মুখে বললে তো হবে না। আপনাদের সময় কর্মসংস্থানের কি ব্যবস্থা হয়েছে ওখানে এডিসি এরিয়ায় যদি দেখি? আমাদের সময়, এখন তো আমাদের সময়ে তো কর্মসংস্থানের করণের সময় ছিল না। এখন তো এডিসি আমাদের হাতে নেই। এডিসি তো এখন রাজ্যপালের হাতে, আমাদের হাতে নেই। এখন তো কিচ্ছু করার নেই। সামনে পরিকল্পনাটা কি? আমি যদি ভোট ম্যানিফেস্টোর কথা বলি, মানুষকে গিয়ে কি বলবেন যদি ভোট হয় সময় মতো? কবে হবে নির্বাচন দপ্তর জানে, কমিশন জানে। এখন যদি হয়, প্রায়োরিটি কোন জায়গাগুলোতে, কোন জায়গাগুলোকে মাথায় নিয়ে কাজ করার পরিকল্পনা? আমাদের জনজাতিদের প্রথমে আমাদের 50টা সিট দরকার। সেটা তো প্রথমে আমাদের এডিসি কে ত্রিপুরাতে কাউন্সিল করা হয়েছে, আমাদের থেকে বিধানসভা থেকে বিল পাঠিয়েছে দিল্লিতে। সেটা কি পাস হয়েছে, অনুমোদন? এখন তো পাস হয়নি, তবু তো পাঠিয়েছে এখান থেকে। আচ্ছা, সেটা হবে আমি আশা করি। এরপরে আমাদের জনজাতিদের যে শিক্ষা, স্বাস্থ্য এবং রাস্তা, পানীয় জল, সেটা তো হচ্ছে আস্তে আস্তে। অতল জল দ্বারা মিশন বিভিন্ন গ্রামে এখন অব্দি মোটামুটি চলেই গেছে। এরপরে সৌভাগ্য যোজনার মাধ্যমে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে গেছে, বেশিরভাগ 80% গিয়ে পৌঁছে গেছে। সৌভাগ্য যোজনা, শৌচালয় পৌঁছে গেছে। এরপরে MGNREGA কাজ চলছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বাগান, বন জনধন যোজনা, বিভিন্ন জনজাতিদের যে প্রকল্প। এরপরে যারা ঝুম চাষ করে তাদেরকে জুমের বীজ দেওয়া হয়। এইভাবে বিভিন্ন কাজ করছে আমাদের জনজাতিরা, মানে জনজাতি এলাকাতে। এবং আমাদের এই রিসাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছে। আমাদের যারা জনজাতি মহিলারা যারা বেকার, ওরা এই রিসা পাশা বানিয়ে ওরা নিজের উপার্জন করছে, অর্থ উপার্জন করছে। জোটটা কোন জায়গায় দেবেন? আজকেও মুখ্যমন্ত্রী একটা বিষয় যে বিস্কিট, সেটা নতুন করে বাজারজাত হলো বাঁশকরুল থেকে। এখন কি স্বনির্ভরতার দিকে জোটটা বেশি হবে, না সেখান থেকে শিক্ষিত যুবক যুবতীদের তুলে এনে চাকরির ব্যবস্থা করা হবে? কোন দিকটাতে আপনাদের লক্ষ্য বেশি থাকবে? আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আত্মনির্ভর ভারত, এবং আমরাও বলতে পারি যে আত্মনির্ভর ত্রিপুরা। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যদি আমরা করতে যাই, তাহলে কিছু আত্মনির্ভরত্ব করতে হবে। সবাই তো চাকরির দিকে গেলে হবে না। চাকরি যারা যোগ্যতা অনুসারে পাবে, যারা আত্মনির্ভর করতে চায়, বিভিন্ন লোনের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আত্মনির্ভর করতে হবে। কিন্তু সরকার সেখান থেকে সুযোগ সুবিধা দেবে, সেটাই আমরা লক্ষ্য করছি। ককবরক ভাষা বা ককবরক সংস্কৃতির বিকাশ নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? আমরা ককবরক ভাষাকে, আমাদের দাবি আছে 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য। কারণ ককবরক ভাষা আমরা সবখানেই আমাদের দরকার, সেটা জানে আমাদের ত্রিপুরা রাজ্যের বসবাসকারী যারা জনজাতিরা রয়েছে সবাই মোটামুটি ককবরক ভাষাভাষী। সেই জন্য আমরা ককবরককে আমরা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি রেখেছি, এবং আমরা আশা করি আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেটাকে অনুমোদন দেবে। এখনো আজকে এত বছর পরেও হঠাৎই এই বিচ্ছিন্ন ত্রিপুরার দাবি ওঠে, এখনো ওঠে। এখন আপনারা বারবার সেই স্টেটমেন্ট দেওয়ার পরেও এই কথাটা এখনো ওঠে, এটাকে কিভাবে কভার আপ দেবেন? এটা কিছু রাজনৈতিক দল নিজের ভিতকে শক্ত করার জন্য একটা জাতীয়তাবাদ কথা বলে থাকে, কিন্তু সরকার না থাকলে কোনোদিন জাতীয়তাবাদ বললেও এখন জনগণ বিশ্বাস করে না, জনজাতিরাও বিশ্বাস করে না। সরকার সবকিছু করতে পারে, কিন্তু জাতীয়তাবাদ বলে কোন রাজনৈতিক দল জাতীয়তাবাদ ছাড়া কাজ করে? যারা
সিপিএম করে, তারাও তো জাতীয়তাবাদ বলে। ওইখানেও তো গণমুক্তি পরিষদ আছে। আমরা জাতির জন্য, জনজাতির জন্য কাজ করি বলে, কিন্তু করি না। আমরা তো দেখি না জনজাতিদের জন্য কি কাজ করি। আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি আবার আলোচনায়, সঙ্গে থাকো। ফিরে এলাম বিরতির পর। আরো একটা যেটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, কংগ্রেস ইদানিং দাবি করছে কংগ্রেস শক্তি বৃদ্ধি করছে পাহাড়ে, কি বলবেন? কোথায় কংগ্রেস? আপনারা দেখেছেন নিশ্চয়ই, কংগ্রেস তো আমাদের দুই কাউন্সিলর ইদানিং আমাদের দলে যোগদান করেছে, এবং পাহাড়ে তো আমরা দেখি নাই কংগ্রেস। কংগ্রেস যারা ছিল আগে 2018 আগে, 18 নির্বাচনের আগে, সবাই তো বিজেপি দলে যোগদান করেছে। এরা তো দাবি করছেন এখন নাকি আবার ভেতরে ভেতরে গিয়ে তারা আবার পুরনো শিবিরে যোগ দিচ্ছেন। আপনি কি তাই মনে করেন? আমি কোনোদিন বিশ্বাস করি না সেটা, কারণ আমরা দেখেছি আমাদের বুথ কমিটি আছে, আমাদের পৃষ্ঠা প্রমুখ আছে, সব কার্যকর্তা আমরা যারা বুথ কমিটি, আমরা প্রতিদিন সপ্তাহে একবার আমরা মিটিং করি। সবাই তো আছে আমাদের দলে। কে গেছে ওই কংগ্রেসে? ভোটে কাকে মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে সামনে এগিয়ে রাখবেন? কাকে? সিপিএম, কংগ্রেস, আইপিএফটি, কাকে, আইএনপিটি, কাকে রাখবেন? সেটা তো আমি দেখি না, কাকে আগিয়ে রাখবো সেটা তো আমি জানি না, কিন্তু আমরা তো সামনে আছি, সেটাই আমি জানি। কে আগে হবে কে পিছে হবে সেটা আমি এখনো বলতে পারি না, কারণ পাহাড়ে আমি সিপিএমও দেখি না, বিজেপিও দেখি না, আইএনপিটিও দেখি না। কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনারা জয়ী হয়ে যাবেন এই অবস্থাও তো বোধহয় নেই। না, এটা তো মানে যেমন 100 জনের মধ্যে একজন তো থাকতে পারে, একটা পাড়াতে 100 জনের মধ্যে একজন তো বাম বিরোধী থাকবে, সেটা তো হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতা তো হবে না, কিন্তু একজন তো থাকবে, সেটাকে আমরা কার্যকর্তা হিসেবে গণ্য করি না। মেন কার্যকর্তা তো আমাদের দলেই আছে, আমাদের দলেই বিজেপি হয়ে কাজ করছে, বিজেপির কার্যকর্তা হয়ে গেছে। আর কিছুদিন বাদেই ভোট লড়াইটা শুরু হবে, আপনাদের রণকৌশল কি হবে? এখন যারা বিরোধীরা বলছেন যে আপনাদের প্রচার আপনারা ঠিক করে নিচ্ছেন, কিন্তু তাদের প্রচার তারা করতে পারছে না। আমাদের রণকৌশল হবে, আমাদের দল করবে, আমাদের পার্টির প্রেসিডেন্ট আছে, আমাদের জনজাতি মোর্চার প্রভারী আছে, জনজাতি মোর্চার প্রেসিডেন্ট আছে, আমাদের মুখ্যমন্ত্রী আছে, পার্টি ঠিক করবে আমাদের রণকৌশল। এখনো তো ঠিক করিনি, আমি সেটা বলতে পারি না। এখন আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে জমায়েত গুলো, ছোট ছোট জমায়েত বা কর্মসূচি ইত্যাদি ইত্যাদি, তারা বারবার যেটা বলার চেষ্টা করছেন, একদিকে ভোট এগিয়ে আসছে, করোনার কারণে আপনারা আপনাদের কর্মসূচি ঠিক করছেন, বিরোধীরা করতে পারছে না। ওরা কিসের জন্য করতে পারছে না সেটা তো আমরা জানি না, কারণ আমরা তো কোনোদিন বাধা দেইনি। ওরা যদি করতে পারেন, ওদের যদি লোক থাকে, তাহলে কে বাধা দেবে? আমি যদি সিপিএম কে ভালোবাসি, তাহলে আমি সিপিএম এর একটা মিটিং করব, আমাকে কেউ বাধা করতে পারবে না। আমরা যে সময় বিরোধী ছিলাম, সিপিএম দল যে সময় ক্ষমতায় ছিল, সে সময় আমাদের কেউ তো কেউ বাধা করতে পারে না। আমরা তো মিটিং করছি, আমাদেরকে অনেক বাধা দিয়েও তো আমরা মিটিং করছি, জয়েনিং করাচ্ছি এবং শক্ত করেছি আমাদের রাজনৈতিক দলকে। সেই জন্য তো আজকে আমরা ক্ষমতায় আছি। তো ওরা যদি ক্ষমতায় থাকেন, ওরা যদি সংগঠন শক্তিশালী হয়, তাহলে পাহাড়ে ওরা শক্তিশালী করুক না, ওরা মিটিং করুক না, বাধা দেবে কে? কেউ তো বাধা দেয়নি। আমাদের দল আমাদের কাজ করার জন্য ব্যস্ত, ওদেরকে বাধা দেওয়ার জন্য ব্যস্ত তা নয়। বিরোধীরা যেটা বলছেন যে উপজাতিদের যে জীবনযাত্রার মান, সেই জীবনযাত্রার মান অনেকটা নিচে নেমে গেছে, যে জায়গায় উন্নত হওয়ার কথা ছিল আপনারা সেটা পারেননি। সেই নিচে নামিয়েছে কে? 35 বছরে সিপিএম নামিয়েছে আমাদের জনজাতিদেরকে। এই 2.5 বছরের ভারতীয় জনতা পার্টি আমাদেরকে আস্তে আস্তে যেটা নেমে গেছে সেটাকে আস্তে আস্তে উপরে তুলছে 2.5 বছরের মধ্যে। যদি 5 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর হয়, তাহলে আমরা আরো উপরে উঠবে।
মানে আমরা তাহলে কি বিশ্বাস করি। জনজাতিদের জীবনমান পাল্টাতে আরো 30 বছর সময় লাগবে বলছেন? না না, সেটা বলি না, কারণ 35 বছরের মধ্যে যেভাবে আমাদেরকে নিচে নামিয়েছে, সেটা সেই 2.5 বছরের মধ্যে অনেক উচ্চাহ হয়ে গেছে, সেই কথা বলছি আমি। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বা রুজি রুটি, কোনটা এই মুহূর্তে আপনার মনে হয় বেশি গুরুত্ব দেওয়া উচিত জনজাতিদের জন্য? আমাদের বিশেষ করে আমি ধরে নিলাম আপনি বলছেন যে এই সময়টা কাজ করতে পারেননি এডিসি এরিকা, যদি আপনাদের এই ভোট হয়, ক্ষমতা বদল হয়, কোন জায়গাটাতে সবচেয়ে আগে গুরুত্ব দেওয়া উচিত এবং কেন? আমাদের বিশেষ করে জনজাতিদের শিক্ষা এবং মান উন্নয়ন, সেটার দিকে আমাদের বিশেষ নজর দেওয়ার দরকার আমি মনে করি। কারণ আমাদের গ্রামে গঞ্জে যেগুলো হাই স্কুল রয়েছে, আমরা বাম সিপিএম এর আমলে দেখেছি, বিগত সরকারের আমলে আমরা দেখেছি স্কুল ঠিকই আছে, কিন্তু সেখানে সাবজেক্ট টিচার নেই। সেই জন্য আমাদের জনজাতি ছাত্রছাত্রীরা বেশিরভাগ শহরে এসে পড়তে হয়, এবং যদি মাধ্যমিকে এবং 12-এ মার্ক একটু কম পায়, কারণ অনেকে টিউশন মাস্টার নেই এবং স্কুলের মাস্টার নেই, স্কুলের সাবজেক্ট টিচার নেই, তাহলে কম তো মার্ক পাবে। এই 2.5 বছরে আমাদের সরকার আছে, আমাদের শিক্ষামন্ত্রী বিভিন্ন যেখানে মাস্টার নেই, সাবজেক্ট টিচার, যেখানে গেপ রয়েছে সেখানে মাস্টার পাঠিয়ে আস্তে আস্তে আমাদের জনজাতিদেরকে শিক্ষার আলোর দিকে এগিয়ে এনেছে, সেটাই আমি বিশ্বাস করি। এখন কি তাহলে মনে করছেন যে পাহাড় এলাকায় শিক্ষা ব্যবস্থাটার পরিবর্তন হয়েছে? অনেক ছেলেমেয়েরা অনেকটা এগিয়েছে? অনেক পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন। আপনারা গিয়ে দেখবেন প্রত্যেক গ্রামে মাধ্যমিক পাস, 12 পাস, বিএ পাস, এমএ পাস এমন ছেলে মেয়ে রয়েছে। না, সে তো আগের থেকেই রয়েছে। এই 2-2.5 বছরে কি সংখ্যাটা বেড়েছে বলছেন? সংখ্যা অনেক বেড়েছে। মাধ্যমিক পাস অনেক কম ছিল গ্রামে গঞ্জে, কিন্তু আমাদের সরকার আসার পরে গ্রামে গঞ্জে অনেক মাধ্যমিক পাসের হার বেড়েছে, 12 পাসের হার বেড়েছে। যদি কর্মসংস্থানের দিকটা দেখি, কোন দিকটাতে জোর দেওয়া জরুরি মনে হয়, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলগুলোতে? পাহাড়ি অঞ্চলগুলিতে কর্মসংস্থান, যেমন আমাদের যারা বিভিন্ন বাগান করে, জনজাতি এলাকার সবার টিলা জমিন আছে, সেই টিলা জমিনে আমরা বিভিন্ন বাগান, যেমন আনারসের বাগান আমরা করি। আনারসের চাহিদা অনেক বেশি আমাদের। এখন আপনারা নিশ্চয়ই জানেন, দুবাইয়ে তো গত বছর পাঠিয়েছিল আনারস। আনারস চাষ করতে পারে, যারা মৎস্য চাষ করতে পারে, এবং বিভিন্ন লেবু, এরপরে আমাদের মুসাম্বি, অনেকে আপেলও করছে, কমলাও করছে। এইভাবে বিভিন্ন বাগানের মাধ্যমেও আমরা আত্মনির্ভর করতে পারি, সেটাও জোর দেওয়া দরকার আমাদের গ্রামে গঞ্জে। এবং বিশেষ করে আমরা যারা কৃষি কাজ করি, কৃষি কাজের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, কারণ জনজাতিদের নাই নাই করে সবার কৃষিক্ষেত রয়েছে, টিলা জমিন রয়েছে। যদি আমাদের সরকার এতে অনেক সাহায্য পেয়েছে, সাহায্য পেয়ে আজকে দিকে দাঁড়িয়ে আমাদের গ্রামে গঞ্জে সবার ঘরে ঘরে রাবার বাগান, আনারস বাগান, লেবু বাগান, বিভিন্ন শাকসবজি ফল বাগান হয়েছে। সেটা দিয়ে আমাদের একটা সংসার চলে যায়, এবং অনেকে একটা লেবু বাগান করে, একটা আনারস বাগান করে ছেলেকে ডক্টর পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার পড়াচ্ছে, এরকমও আমরা দেখেছি। চম্পকনগরে একজন মহিলা আছে, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, উনি লেবু বাগান করে ছেলেকে ডক্টর পড়াচ্ছে, লেবু বিক্রি করে দিল্লি। সেটাও আমরা আত্মনির্ভর ভারত আমাদের একটা পরিশ্রম। মানে এডিসি
প্রচারের মূল জায়গায় থাকছে আত্মনির্ভর ভারত, এটাকেই মূলত সামনের দিকে নিয়ে যাবেন আপনারা? সেটা আমাদের ইশতেহার যে সময় করবে আমাদের দল, সেই সময় কি কি আসবে সেটা আমাদের দল বলবে। এখন তো আমি পরিষ্কার বলতে পারবো না, কারণ এখনো আমরা এডিসির জন্য কোনো প্রস্তুতি নেইনি যে কি কি হবে আমাদের ভূমিকা, কি কি আমাদের সামনে। অল্প বিস্তর প্রচার যাই চলছে, এখনো সেভাবে প্রচার তুঙ্গে ওঠেনি। যাই হোক, আমাদের আলোচনা শেষ। যে কোভিড পরিস্থিতিতে এডিসির পরিকল্পনা নিয়ে আমি আপনার কাছে চাইবো, এই কোভিড পরিস্থিতিতে একজন জননেত্রী হিসেবে কি আপিল রাখবেন সাধারণ মানুষের কাছে এই বর্তমান পরিস্থিতিতে? আমি সবাইকে, আমাদের এই ত্রিপুরা রাজ্যের যারা বসবাস করেন, আমাদের পিতৃর সমতুল্য, মাতৃর সমতুল্য ভাই বোন, সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন, বারবার হাত সাবান দিয়ে ধুইবেন এবং হ্যান্ড স্যানিটাইজার করবেন এবং মাস্ক অবশ্যই আপনারা পরবেন। যে কোনোখানে গেলে আপনারা সেখান থেকে এসে ঘরে কাপড় চোপড় পুরা সবকিছু খুলে আপনারা স্নান করে নেবেন, স্নান করে আপনারা ঘরে ঢুকবেন। তো এইভাবে থাকলে আমরা এই করোনা মহামারী থেকে আমরা রেহাই পাব। আর কোনো দরকার ছাড়া আমরা বাইরে যেন না বেরোই, সেটাই আমার অনুরোধ সবাইকে। নমস্কার। নমস্কার আপনাকে। এডিসি নির্বাচন যদিও অনেকটাই বাকি, উনি বিশদে সব রণকৌশল আমাদের কাছে তুলে ধরলেন না এই মুহূর্তে, অনেকটা আগামী দিনের জন্য তুলেও রাখলেন। তবে এই কোভিড পরিস্থিতিতে ওনার তরফ থেকে এবং দলের তরফ থেকে যে আপিল, যে করোনা মহামারীর সময় স্বাস্থ্য দপ্তরের যে নীতি নির্দেশিকাগুলো রয়েছে সেই নীতি নির্দেশিকাগুলো মেনে চলার জন্য, এবং ইনি যেটা বললেন যে গ্রামের মানুষ অনেকটাই সচেতন, কিন্তু আরো সচেতন থাকতে হবে। ভালো থাকবেন আপনি, ভালো থাকবেন আপনারা, আর দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।